আচ্ছা, ঠিক আছে। আমরা এখন দেখব এখানে এ নাম্বারে কেন ইন বসলো। অ্যাবসর্বড ইন, সবসময় অ্যাবসর্বের সাথে ইন বসবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমি ইন যে বসাবো, ইনটা কি দেখে বসাবো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু দেখে নেব কেন ইন এখানে বসলো। তাহলে আমি জানি একবার পড়লে প্রিপোজিশনগুলো মনে থাকবে না, যার জন্য আমি তোমাদের ধরাই দিচ্ছি যে আমরা এই অর্থগুলো থাকলে আমরা বলবো যে ইন বসবে। আচ্ছা, আমি তোমাদের দিয়ে দিলাম। খেয়াল করেন, কোনো কাজে নিমগ্ন থাকা অর্থে অ্যাবসর্বড ইন, তাহলে এ নাম্বারে আমরা অ্যাবসর্বড ইন পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে অ্যাবসর্বড ইন, প্লান্সড ইন, অকুপাইড ইন, এনগ্রোসড ইন, ইমার্সড ইন, নিমগ্ন থাকা অর্থে। এ পায়াস ম্যান ইজ অ্যাবসর্বড ইন মেডিটেশন, মানে নিমগ্ন থাকে মেডিটেশনে, কোনো কাজে খুবই মনোযোগের মধ্যে থাকে। আচ্ছা, এবার দেখবো হি হ্যাজ ফার্ম ফেইথ, ফেইথের সাথে সবসময় ইন বসে। এখন আমার কথা হলো কিভাবে বুঝবো ফেইথের সাথে ইন বসে। তাহলে আমরা এখন দেখব এই যে আমাদের রুলস আছে, কোনো কিছুর প্রতি বিশ্বাস থাকা অর্থে ইন বসে। আচ্ছা, আমি বলছি না তোমাদের প্রথম প্রথম ভুল হবে না, প্রথম প্রথম অনেক ভুল হবে। জাস্ট খেয়াল করে দেখো, বিশ্বাস থাকা অর্থে বিলিভ ইন, ট্রাস্ট ইন, ফেইথ ইন। তাহলে এখানে আমার যে শব্দটা আছে সেটা হলো ফেইথ, তাহলে ফেইথের সাথে ইন বসবে। আচ্ছা, তারপর হলো সি নাম্বার। সি নাম্বার হলো অ্যাবাইড বাই। আমরা জানি কোনো কিছু নিয়ম মানার ক্ষেত্রে, মেনে চলার ক্ষেত্রে আমাদের অ্যাবাইড বাই বসে। তাহলে অ্যাবাইড বাইটা আমি কিভাবে বুঝবো। আচ্ছা, অ্যাবাইড বাই তোমাদের হচ্ছে এখানে আমাদের রুলস দেওয়া হয়েছিল। আচ্ছা, রুলসটা আমি আবার দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এই যে আমি রুলস দিয়ে দিলাম। অ্যাবাইড ইন মানে হচ্ছে বসবাস করা, এবং অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তাহলে জাস্ট শব্দগুলো দেখলেই আমরা বুঝে ফেলবো যে কি বসবে কোনখানে। তাহলে মেনে চলা মানে রুল মেনে চলবে, নিয়ম মেনে চলবে। তারপর খেয়াল করো সি, ডি নাম্বার। ডি নাম্বারের সাথে আমাদের টু বসবে, ক্লিং টু, কোনো কিছুর প্রতি লেগে থাকা। তাহলে বিশ্বাসের প্রতি সে অটল ছিল, কোনো কিছুর প্রতি অটল থাকা, লেগে থাকা অর্থে আমাদের টু বসে। আচ্ছা, তাহলে এখানে আমার এটা আমার শিটে ছিল কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করব। জাস্ট খালি আমরা তো পড়লেই হবে না, জাস্ট আমার শিটে আছে কিনা সেটা আমাকে স্মরণ করার চেষ্টা করতে হবে, তাহলে আমার কিন্তু পড়াটা স্থায়ী হবে। খেয়াল করো লেগে থাকা অর্থে, এই যে আমাদের ক্লিং টু শব্দটা এখানে দেওয়া আছে, তাহলে এখানে দেখো এখানে ক্লিং আছে, ক্লিং টু। তাহলে হি ক্লিংস টু হিজ ফেথ, তার মানে হচ্ছে সে তার বিশ্বাসের প্রতি অটল থাকা। অটল থাকা অথবা লেগে থাকা অর্থে আমাদের টু বসে। আচ্ছা, এবার খেয়াল করব ই নাম্বারে কি বসবে। ই নাম্বারে হচ্ছে আমাদের ই নাম্বারে হি ইজ নট অ্যাংরি। অ্যাংরির সাথে কি আছে, ব্যক্তি আছে। অ্যাংরির সাথে যখন ব্যক্তি আছে তখন উইথ বসবে। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে পড়েছি, একটু আমরা দেখার চেষ্টা করব কিভাবে এখানে আমার টু বসছে, সরি উইথ বসেছে। তাহলে অ্যাংরির সাথে কেন উইথ বসলো, এটাও আমরা যুক্তিটা একটু দেখার চেষ্টা করব। আমরা ভুলে যাব এবং আবার বারবার একই জিনিস পড়ার মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। খেয়াল করব এখানে অ্যাংরি উইথের পরে কোনো পার্সন থাকবে, পার্সন, এই যে এখানে পার্সন থাকবে। তাহলে এখানে দেখো দেখি এনিবডি, ব্যক্তির কথা বলা হয়েছে না, তাহলে উইথ বসবে এখানে, অন্য কোনো অ্যাট অথবা ফর বসবে না। অ্যাটের নিয়মও দেওয়া আছে, ভিডিও বেশি বড় হয়ে যাবে এই কারণে আমি অ্যাটের নিয়ম দিচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ থেকে অ্যাপ পর্যন্ত সবগুলোতেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এইভাবে যদি আমরা মানে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে প্রিপোজিশন আমাদের ভুল হবে না। তাহলে আমি যে পড়াইলাম শীটটা, এই শীটটার গুরুত্ব কতটুকু তা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে যাব। আচ্ছা, এই 2 নম্বরে খেয়াল করো, এ মার্চেন্ট, মার্চেন্ট মানে হলো ব্যবসায়ী, ওয়াজ রাইডিং হর্স মানে হচ্ছে ঘোড়া চালাচ্ছিল। ঘোড়া চালাচ্ছিল কোথায়, ইন এ ফেয়ার, একটা মেলায়। আমরা জানি কোনো কিছু জায়গার পূর্বে ইন বসে, ইন এ ফেয়ার মানে হচ্ছে মেলায়। আচ্ছা, হি হ্যাড হিম এ লার্জ ব্যাগ, কোনো কিছু কাউকে কোনো কিছু সাথে নিয়ে যাওয়াকে উইথ বসে, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। হি হ্যাড উইথ, তার সাথে ছিল এ লার্জ ব্যাগ, একটা বড় ব্যাগ, অফ মানি, র এর, খেয়াল করো অফ, আমি লিখে দিচ্ছি র এর অর্থে আমাদের অফ বসে, তাহলে অফ মানে টাকার, তাহলে টাকার একটা বড় ব্যাগ ছিল, উইথ হিম তার সাথে। বি নাম্বার আমার উইথ বসলো।
আশা করি বুঝতে পেরেছো। হি হ্যাড উইথ হিম, তার সাথে ছিল। হি হ্যাড, তার, সে ছিল। উইথ হিম, তার সাথে ছিল কি? এ লার্জ ব্যাগ অফ মানি, টাকা। তারপর খেয়াল করো, হি রেইনড হ্যাভিলি অ্যান্ড দ্য গুড ম্যান ওয়াজ ওয়েট। ওয়েট মানে ভেজা ছিল। অ্যান্ড থ্রু। আচ্ছা, এখানে আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা হলো ফ্রেজ ব্যবহার করা হয়েছে, থ্রু অ্যান্ড থ্রু। ফ্রেজটা হলো থ্রু অ্যান্ড থ্রু, তোমরা একটু খাতায় নোট নিবে। থ্রু অ্যান্ড থ্রু মানে হলো সম্পূর্ণ রূপে বা পূর্ণাঙ্গ রূপে। আচ্ছা, সহজভাবে যদি আমি বলি, পুরোপুরি। আচ্ছা, থ্রু অ্যান্ড থ্রু মানে হলো পুরোপুরি। সে হলো পুরোপুরি কি ছিল? ভেজা ছিল। তার ব্যক্তিটি ভেজা। থ্রু অ্যান্ড থ্রু মানে পুরোপুরি, মানে সম্পূর্ণ রূপে, কমপ্লিটলি। এই ফ্রেজটা মাথায় রাখবে, থ্রু অ্যান্ড থ্রু। আচ্ছা, তারপর হচ্ছে হি ওয়াজ দেয়ার এট ডিসস্যাটিসফাইড অ্যান্ড কমপ্লেন দ্যাট গড গিভেন হিম সাচ এ বেড ওয়েদার। তার মানে সৃষ্টিকর্তা তাকে খারাপ আবহাওয়া দিয়েছে, কার জন্য? ফর হিজ জার্নি। ই নাম্বারে আমার বসবে ফর, তার জার্নির কারণে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ফর বসলো। আচ্ছা, আমি আবারও বলছি, হি ওয়াজ দেয়ার অ্যাট ডিসস্যাটিসফাইড, সে সেখানে খুবই অসন্তুষ্ট ছিল, এবং কমপ্লেন দ্যাট, এবং অভিযোগ করলো যে গড হ্যাড গিভেন হিম সাচ এ ব্যাড ওয়েদার ফর হিজ জার্নি। সে যে জার্নি করছে, এই কারণে সৃষ্টিকর্তা সেখানে খারাপ ওয়েদার পাঠাইছিল, মানে খারাপ ওয়েদার সৃষ্টি করেছিল, এই সেটা অভিযোগ করেছিল। তার মানে হচ্ছে আমরা অনেক সময় সৃষ্টিকর্তাকে দোষারোপ করি নানা কারণে। এই ঘটনাটা এখানে ঘটছে, আর কিছুই না। আচ্ছা, তাহলে এফ নাম্বারটা আমার কি অ্যান্সার হবে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, হিজ রোড লেড হিম এ ডেন্স ফরেস্ট। আচ্ছা, খেয়াল করো, লিডের সাথে টু বসবে। আচ্ছা, লিডের সাথে টু বসবে, লিড ডট ডট টু। আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমি একটু জাস্ট দেখাচ্ছি, এখানে শিটে আমার কি ছিল লিড সম্পর্কে। আচ্ছা, লিডটা আমি যদিও তোমাদের ক্লাসের অনেক পরে যুক্ত করেছি, তাও তোমাদের দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, লিড টু। খেয়াল করো, লিড সামবডি টু দেওয়া আছে, অর্থাৎ লিডের পরে কোনো একটা ব্যক্তি অথবা কোনো জায়গা দেওয়া থাকবে, তারপরে টু বসবে, তার মানে চালিত করা, টু। আচ্ছা, এখানে হচ্ছে টু এ ড্যান্স ফরেস্ট, তার মানে হচ্ছে একটি গভীর জঙ্গলের দিকে তাকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এইবার আমরা দেখব, এখানে কিন্তু অর্থগতভাবে টু ছাড়াও থ্রু বসানো যাবে, মানে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল। আমি যদি এইভাবে অর্থটা বুঝাই, জঙ্গলের মধ্যে নিয়ে যে গিয়েছিল, তাহলে থ্রু বসবে। তাহলে সবচেয়ে পারফেক্ট অ্যান্সার হলো টু। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। এখানে দেখা গেল যে আমাদের পুরোটাই অর্থের উপর নির্ভরশীল, কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর নির্ভরশীল ছিল না। ইন এ ফায়ার, মেলায়। উইথ হিম, তার সাথে। অফ, মানি, টাকার। ওয়েট, থ্রু অ্যান্ড থ্রু, এই ফ্রেজটা মাথায় রাখবে, পুরোপুরি। অ্যান্ড ওয়েদার, ফর হিজ জার্নি, তার তার ভ্রমণের কারণে। অ্যান্ড লেড হিম টু, এটা হলো আমাদের একটা ফ্রেজ, এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা মাত্র পেয়েছি। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, আওয়ার পোস্টমাস্টার বিলং টু কলকাতা। মাথায় রাখবে, কোনো কিছু বিলং মানে অধিকারে থাকা সাথে মানে হলো টু বসবে, বিলং টু। এখন আমরা দেখব আমাদের শিটে এই শব্দটা কোথায় আছে। একদম শেষের দিকে টু এর রুলসে এটা দেওয়া আছে, বিলং টু। এই যে আমি দিয়ে দিলাম, বিলং টু মানে কারো অধিকারে থাকা। তাহলে পোস্টমাস্টার হলো কলকাতায় ছিলেন, এই কথাটা বোঝানো হয়েছে।
কলকাতার মানুষ। আচ্ছা, হি ফেল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। খেয়াল করবে, ফিশ আউট অফ ওয়াটার, আউট অফ ওয়াটার, এটা হলো ইডিয়ম ফ্রেজ। ফিশ আউট অফ ওয়াটার একসাথে ইডিয়ম ফ্রেজ। আচ্ছা, ফিশ আউট অফ ওয়াটার, এখানে আমার অ্যান্সারটা হলো আউট অফ, এখানে ওয়াটারটা হলো, আমি যদি বুঝার সাথে বলি, আচ্ছা এটা কেটে দিই আগে, এখানে অ্যান্সার হলো আমার আউট অফ। তাহলে আমার কেন আউট অফ বসালাম আমরা একটু বোঝার চেষ্টা করি। ফিশ আউট অফ ওয়াটার। আচ্ছা, ফিশ আউট অফ ওয়াটার মানে হলো অস্বস্তিতে থাকা। অস্বস্তিতে থাকা মানে হলো ডিসকমফোর্ট। আচ্ছা, অস্বস্তিতে থাকা, তার মানে হি ফেল্ট, সে অনুভব করেছিল, লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, তার মানে অস্বস্তি অনুভব করেছিল ইন দিস রিমোট ভিলেজ, মানে এই প্রান্তিক গ্রামে, অর্থাৎ একদম দূরের গ্রামে। হিজ অফিস হিজ অফিস ওয়াজ, সি নাম্বারে দেখবো, হিজ অফিস ওয়াজ এ ডার্ক থ্যাচেড শেড। আচ্ছা, ইন এ ডার্ক হয়, ইন এ ডার্ক মানে অন্ধকারে, সময়ের সাথে আমাদের বসবে। আচ্ছা, ইন এ ডার্ক মানে হলো অন্ধকারে। থেচেড শেড, থেচেড শেড মানে হলো খড়কুটা দিয়ে কিংবা ছন দিয়ে যে আমরা ঘরগুলো বানাই সেগুলোকে বলা হয় থেচেড শেড। শেড মানে হলো ছায়া। আচ্ছা, কোনো একটা উপরে চালা দিয়ে তৈরি করা, ছনের চালা দিয়ে তৈরি করা, এই জায়গাটায় তার অফিস ছিল। আচ্ছা, নট ফার। আচ্ছা, নট ডি নাম্বারে কি বসবে? ফারের সাথে সবসময় মাথায় রাখবে ফ্রম বসবে। ফ্রম বসবে কেন? ফার ফ্রম মানে দূরবর্তী, মাথায় রাখবা কোনো জায়গা থেকে দূরে, কোনো জায়গা থেকে দূরে। নট ফার ফ্রম এ গ্রিন স্লিমি পন্ড মানে হচ্ছে একদম ছোট পন্ড, সারাউন্ডেড। আমি আবার বলছি, ডি নাম্বারের সাথে সবসময় ফার ফ্রম বসবে। আচ্ছা, ফার এটা হলো ফার, ফার মানে হলো দূরে, ফার মানে দূরে, ফার ফ্রম মানে হলো দূর থেকে, হ্যাঁ, অনেক দূর থেকে। ফ্রন্ট সারাউন্ডেড সাইডস, এটা হলো একটা যেহেতু ফ্রেজ থেকে একটা গল্প থেকে নেওয়া হয়েছে, সে গল্পে যেভাবে লেখা হয়েছে সেভাবে দেওয়া হলো। অন অল সাইডস মানে হলো চারপাশে, সারাউন্ডেড অন অল সাইড, চারপাশে। আচ্ছা, পরে এফ নাম্বার হবে আমাদের অ্যান্সার, বাই এ ডেন্স গ্রোথ। আচ্ছা, তার মানে হচ্ছে ডেন্স গ্রোথ মানে হলো গভীর বনাঞ্চল দ্বারা, ঠিক আছে, এই জিনিসটা বোঝানো হয়েছে। তাহলে আমাদের এটাতে দেখা গেল যে বিলং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়েছি এবং ইডিয়ম ফ্রেজ পেয়েছি বি নাম্বারে, আউট অফ। আচ্ছা, অর্থাৎ ফ্রেজটা ছিল এরকম, ফিশ আউট অফ ওয়াটার, তার মানে হলো ডিসকমফোর্ট, অস্বস্তি অনুভব করা। সি নাম্বার হলো ইন এ ডার্ক থ্যাচেড শেড, নট ফার ফ্রম, সারাউন্ডেড অন অল সাইডস। আমি এখনই বলবো, তোমরা এটা মুখস্থ করে নাও। বাই এ ড্যান্স গ্রোথ, এটা নেটে, এটা যদি লিখে তোমরা নেটে সার্চ দাও, এটার একটা প্যাসেজ আছে, আনসিন প্যাসেজ, ওই আনসিন প্যাসেজের একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। যেহেতু একটা গল্পের অংশ, তাই একটু কঠিন মনে হতে পারে প্রিপোজিশনগুলো। তা অন অল সাইডস, চারিদিকে, বাই এ ড্যান্স গ্রোথ মানে হচ্ছে খুবই গভীর কোনো কিছু। আচ্ছা, আশা করি 3 নাম্বারটা বুঝতে পেরেছো। আমরা এবার 4 নাম্বারটা যাব। এটা একটা লেটার, 4 নাম্বারটা হচ্ছে একটি লেটার। আচ্ছা, এ নাম্বার খেয়াল করো, আই হোপ, আচ্ছা অত পড়বো না আমি, জাস্ট খালি যে লাইনে গ্যাপ আছে সেটা পড়বো। হোয়াট আর ইউ গোয়িং টু ডু দ্য নেক্সট অটাম ভ্যাকেশন। আচ্ছা, আমরা জানি ঋতুর নামের পূর্বে, আমি আবারও বলছি, আমরা জানি ঋতুর নামের পূর্বে ইন বসে। এগুলো নিয়ে বেশি কথা বলা যাবে না, কারণ এগুলো রুলস সহজ খুব। ঋতুর নামের পূর্বে ইন বসে, বছরের নামের পূর্বে ইন বসে, মাসের পূর্বে ইন বসে। আচ্ছা, এখানে যেহেতু নেক্সট অটাম ভ্যাকেশন আছে, খেয়াল করবে ইন দ্য নেক্সট হয়, আবার ঋতুর নামের কারণেও ইন বসে, দুইটা। প্লিজ কাম টু মাই ভিলেজ, আসো। গো টু মানে গো টু এবং কাম টু একই জিনিস, তাও লিখে দিলাম গো টু, কাম টু, কোথাও আসা। আচ্ছা, আই ইনভাইটেড ইউ টু পাস এ ফিউ ডেজ। সি নাম্বার, আমি তোমাকে হচ্ছে কিছুদিন আমার সাথে কাটানোর জন্য ইনভাইট করেছিলাম। তাহলে কিসে? উইথ মি, আমার সাথে, অর্থ মিলিয়ে দিব আমরা। তাহলে আমার সাথে, উইথ মাই ভিলেজ, উইথ মি ইন মাই ভিলেজ। আচ্ছা, উইথ মি, খেয়াল করো সি নাম্বার, উইথ মি, আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছি কিছু দিন অতিবাহিত করার জন্য, টু পাস এ ফিউ ডেজ উইথ মি, আমার সাথে, ইন মাই ভিলেজ। তারপর ডি নাম্বার পড়বো,
মাই ভিলেজ ইজ সি নাম্বার। ডি নাম্বার মাথায় রাখবে অন দ্য ব্যাংক অফ, সবসময় এটা একটা ফ্রেজ। অন দ্য ব্যাংক, অন দ্য ব্যাংক অফ মানে নদীর তীরে, অন দ্য ব্যাংক অফ স্মল রিভার। আমরা পরবর্তী দেখবো যে অন দ্য ব্যাংক অফ স্মল রিভার দেওয়া আছে। আচ্ছা, ই নাম্বারে গিয়ে দেখবো ফুল টু দ্য ব্রিম। ই নাম্বার 2 বসবে। আচ্ছা, ফুল টু দ্য ব্রিম আমাদের শিটে একদম হুবহু দেওয়া আছে, সেখান থেকে আমি একটু তুলে দেই। ফুল টু দ্য ব্রিম হলো কানায় কানায় পূর্ণ। আচ্ছা, আমি একটু এখানে দিয়ে দিচ্ছি, ফুল টু দ্য ব্রিম আমরা পেলাম কানায় কানায় পূর্ণ। আচ্ছা, এবার এফ নাম্বার অ্যান্সার কি হবে এটা একটু দেখে নিই। ফুল টু দ্য ব্রিম, খেয়াল করো, দ্য রেইনি সিজন। আমি আবারও বলছি দ্য রেইনি সিজন। তাহলে এখানে খেয়াল করো এটা একটা ঋতু, তাহলে বর্ষাকাল, তাহলে ঋতুর পূর্বে কি বসে? ইন বসে। সহজ উত্তর। তাহলে আমরা এখানে পেলাম খুবই সবকিছু সহজ ছিল, তার মধ্যে হলো ফুল টু দ্য ব্রিম হলো একটু কঠিন, এটা আমরা এখন মুখস্থ করে নিব। ফুল টু দ্য ব্রিম মানে হলো কানায় কানায় পূর্ণ। আর দুইটা ঋতুর পূর্বে আমাদের ইন বসেছে, বাকিগুলো আমাদের অর্থ অনুসারে উইথ বসেছে সি নাম্বারে এবং গো টু কাম টু বসেছে বি নাম্বারে। আশা করি উত্তর আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার 5 নাম্বারটা আমরা দেখব। আচ্ছা, 5 নাম্বারে কি বলা হয়েছে একটু দেখার চেষ্টা করি। বলছে দ্য অলিম্পিক গেমস ওয়াজ নেমড। আমরা জানি কোনো কিছুর নামের সাথে কোনো কিছুর নাম যদি রাখে তার সাথে আফটার বসে। তাহলে আমরা দেখব এটা শিটে আমাদের আছে কিনা এই আফটার। আচ্ছা, কোনো কিছুর সাথে কোনো কিছুর নাম রাখার ক্ষেত্রে আফটার বসে, নেম আফটার। তাহলে দ্য অলিম্পিক গেমস আর নেমড আফটার দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিস। তাহলে অলিম্পিয়া, গ্রিসের অলিম্পিয়ার নাম অনুসারে অলিম্পিক গেমের নাম রাখা হয়েছিল। আচ্ছা, তারপর বি নাম্বার খেয়াল করবো ডিভাইডেড ইনটু। কোনো কিছু অনেক অংশে যদি আমরা কোনো কিছু বিভক্ত করে দিই সেক্ষেত্রে ইনটু বসে, এটা মাথায় রাখবা। ডিভাইড এর সাথে ইনটু বসে, অনেকগুলো পার্টে বিভক্ত করার ক্ষেত্রে ইনটু বসে। ডিভাইড ইনটু, ডিভাইড ইনটু। আচ্ছা, আবার কোনো কিছু আবার দুজনের মধ্যে ভাগ করে দেওয়াতে ডিভাইড অ্যামং, ভাগ করা অর্থে অ্যামং অথবা বিটুইন। দুজনের মধ্যে ভাগ করে দেওয়াতে বিটুইন বসে এবং অনেকজনের মধ্যে ভাগ করে দেওয়াতে অ্যামাং বসে। এবং যদি অনেকগুলো পার্টে বিভক্ত করা হয় সেক্ষেত্রে বসে ইনটু। আচ্ছা, তারপরে খেয়াল করব দে ইউজ টু ফাইট দ্যামসেলভস। তার মানে তারা অভ্যস্ত ছিল, সি নাম্বার, তারা অভ্যস্ত ছিল অ্যামাং দ্যামসেলফ মানে তাদের নিজেদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে তাদের যুদ্ধ করার অভ্যাস ছিল। তাহলে অনেকের মধ্যে হলে অ্যামাং, নিজের এবং দুজনের মধ্যে হলে বিটুইন, তাই আমরা এখানে ব্যবহার করেছি অ্যামাং। আচ্ছা, ডি নাম্বার খেয়াল করো। ডি নাম্বার বলছে এ ম্যান নেমড ইফিটোস, একজন মানুষের নাম যার নাম ছিল ইফিটোস। ঠিক আছে, সে ছিল সাচ ওয়েস্টফুল কনফ্লিক্ট, বলছে এগুলো অকাজের এবং ক্ষতিকর দ্বন্দ্বের জন্য হি ওয়াজ কনসার্নড অ্যাবাউট, মানে কনসার্নড অ্যাবাউট মানে হলো উদ্বিগ্ন। আচ্ছা, কনসার্নডের সাথে আমাদের অ্যাবাউট বসবে, কনসার্নড অ্যাবাউট মানে হলো উদ্বিগ্ন। আচ্ছা, আমরা দেখেছি অ্যাংসাস, এটারই সিনোনিম এটা অ্যাংসাস অ্যাবাউট। কনসাস অ্যাবাউট এবং অ্যাংসাস অ্যাবাউট মানে হলো উদ্বিগ্ন, এটা মাথায় রাখবো। কনসার্নড অ্যাবাউট মানে হলো উদ্বিগ্ন। আচ্ছা, হি হিট আপন এ প্ল্যান, হিট আপন এ প্ল্যান মানে হলো কোনো কিছু মাথায় চলে আসা, হঠাৎ করে কোনো বুদ্ধি চলে আসা। তাহলে এটা ফ্রেজ হলো হিট আপন এ প্ল্যান, এটা মুখস্থ রাখতে হবে আমাদের, হিট আপন এ প্ল্যান। আচ্ছা, এটা মাথায় রাখবো সবসময়, হিট আপন এ প্ল্যান। হিট আপন প্ল্যান মানে মাথায় বুদ্ধি চলে আসা হঠাৎ করে। আচ্ছা, তারপর বলছে পিস ইন দ্য কান্ট্রি, এখানে সবসময় আমাদের বসবে ইন দ্য কান্ট্রি, দেশে। এই ছিল আমাদের 1 থেকে 5 পর্যন্ত উত্তর। আশা করি 1 থেকে 5 পর্যন্ত উত্তর তোমরা বুঝতে পেরেছো।